সরকারিভাবে ২০ লাখ মেট্রিক টন চালের বিপরীতে বেসরকারিভাবে চাল সংগ্রহ করা হয় অন্তত ১ কোটি মেট্রিক টন। ফলে ঊর্ধ্বমুখী বাজারে বড় কোনো প্রভাব ফেলতে পারে না সরকার। অন্যদিকে আমদানিকৃত চালের মূল্য দেশের বাজারের জন্য লাভজনক না হওয়ায় চলতি বছর ভেস্তে গেছে আমদানির উদ্যোগও। এমন পরিস্থিতিতে চালের মূল্যের লাগাম টানতে সরকারকে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত রিয়াজ সাজানের প্রতিবেদনে। চলতি বছর ইতিহাসের সর্বোচ্চ দাম ছুঁয়েছে চাল, ছাড়িয়েছে ৯০ টাকার ঘর। বন্যায় বিভিন্ন এলাকায় ধান নষ্ট হওয়া, শেষ দিকে ধানের দাম বেশি থাকা সহ নানা অজুহাতে এই মূল্য বৃদ্ধি। যদিও সংকটকালীন সময় মোকাবেলায় সরকারিভাবে মজুদ থাকে চাল, ব্যবস্থা নেওয়া হয় আমদানিরও। তারপরেও কেন এই লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি? ইন্ডিয়ান কিছু নারিশেল ঢুকছিল, মিনিকেট ভালো মিনিকেট আসেই নি, কোনো কোম্পানি আনে না, কারণ ইন্ডিয়ায় দাম বেশি ছিল। পাইকারি ও আড়তদাররা মনে করছেন বড় বড় অটো রাইস মিলের সাথে পাল্লা দিয়ে পারছে না ছোট চাতালগুলো, ফলে বন্ধ হচ্ছে বেশিরভাগ চাতাল। সেই সাথে প্যাকেটজাত চালের মূল্য কেজিতে অন্তত ১০ টাকা বেশি থাকায় ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ করছে কর্পোরেট গ্রুপ। কর্পোরেট কোম্পানিরা আগাম টাকা দেয়। আগে তো কৃষকরা ধান টাইনা মেইলে নিয়ে দিত, এখন মেইলে নিতে হয় না, এখন ঘরে বইয়ে বিক্রি করে নগদ টাকা। কিছু বড় বড় মিলার আছে, এদের হাতেই ধানটা থাকে, যার কারণে ইচ্ছা ওরা ওদের মতো করে বাজারে বিক্রি করে এককভাবে। বিশ্লেষকরা বলছেন বাজার কার নিয়ন্ত্রণে সেটা বুঝতে দেখতে হবে ধানের নিয়ন্ত্রণ কার কাছে। সরকারিভাবেও ধান নয়, বরং সংগ্রহ করা হচ্ছে চাল। অন্যদিকে প্রায় ৩.৫ থেকে ৪ কোটি মেট্রিক টন চালের চাহিদার বিপরীতে সরকার মজুত রাখছে মাত্র ২০ লাখ টন। মেজর পোর্শন ধান হইতে আছে কৃষকের কাছে, না অন্য কারো কাছে। যারা সিজনে কৃষকদের কাছ থেকে সেটা কিনে নিজেরা ওখানে স্টক করেছে, তাহলে দে আর কন্ট্রোলিং দ্য মার্কেট নাও। যে চালের বাজারটা নিয়ন্ত্রণ করে মূলত ব্যবসায়ীরা, কারণ ব্যবসায়ীদের হাতে চাল ধরে রাখা বা চাল গুদামজাত করে রাখার ক্ষমতা অনেক বেশি। প্রায় ১ কোটি টন চাল গুদামজাত করে তারা রাখে, কিন্তু সরকারের ক্ষেত্রে সেখানে সর্বোচ্চ ২১ বা ২২ লাখ টন চাল সংরক্ষণ করতে পারে। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারি মজুদ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সেই সাথে উৎপাদন বৃদ্ধি, সরকারিভাবে ধানের মজুদের পাশাপাশি করতে হবে সঠিক পরিসংখ্যানও। অলরেডি এক্সিস্টিং যে টেকনোলজি আমাদের আছে উৎপাদন বাড়ানোর জন্য, সেই টেকনোলজিগুলি যদি ডিসেমিনেট করা যায় একদম রুট লেভেলে, ফার্মার্স লেভেলে, তাহলে কিন্তু উৎপাদন খরচ কিছুটা হলেও কমিয়ে ওখানে কিন্তু উৎপাদনটা ওখানে বাড়ানো যায়। সরকারি হিসেবে ধান উৎপাদনে স্বয়ংসম্পন্ন বাংলাদেশ। তারপরেও বিশ্লেষকরা মনে করছেন মৌসুমের শেষের দিকে সংকটের কারণ যথাযথ পরিসংখ্যানের অভাব। যথাসময় সঠিক পরিসংখ্যান পাওয়া গেলে ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতেই। রিয়াজ সাজান, একাত্তর, ঢাকা। যে ধানের বাজার যার নিয়ন্ত্রণে, তার নিয়ন্ত্রণই আসলে চালের বাজার। আমরা দেখছিলাম যে সরকারি গোডাউনে যেখানে ২০ লাখ টন মেট্রিক টন চাল রাখার সুবিধা রয়েছে, সেখানে বেসরকারিভাবে ১ কোটিরও বেশি মেট্রিক টন চাল রাখার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আলোচনার সঙ্গে যুক্ত হচ্ছে রেজাউল করিম, বাজার বিশ্লেষক, কৃষি পণ্যের বাজার বিশ্লেষক। জনাব রেজাউল করিম, স্বাগত জানাচ্ছি অর্থযোগের আয়োজনে। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম চালের বাজার আসলে কার নিয়ন্ত্রণে, সেই বিষয়টি নিয়ে। আমরা সরকার চেষ্টা করছিল আসলে আমদানি করে নানাভাবে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এবার আমরা ৯০ টাকা পর্যন্ত চালের দাম চলে যেতে দেখেছি। কেন, এটা এখন করণীয় কি আছে একটু বলবেন? আমরা যদি এভাবে দেখি, আসলে সরকারের কোনো প্রচেষ্টাই নেই। যদি আজকের কথা বলেন, আজকেও নাই, গত বছরও ছিল না, তার আগের ১০ বছর ১৫ বছর সেটাও ছিল না। তার কারণটা হচ্ছে, এটা সকলেই বলছে যে সরকারের কাছে যদি ৩% ৪% চাল থাকে, তাহলে সে কিভাবে চালের বাজার নিয়ন্ত্রণ করবে? চালের গুদামটা, আপনি নিজেই যেটা বলছিলেন যে চালের মজুদ বা ধানের মজুদটা রয়েছে প্রাইভেট সেক্টরের হাতে সবচাইতে বেশি। এবং আমাদের দেশে সত্যিকার অর্থে এই প্রাইভেট সেক্টরকে এখন আমরা রেসপন্সিবল বলতে পারবো না। তারা যে একটা দায়িত্বশীল প্রাইভেট সেক্টর হিসেবে গড়ে উঠেছে, এরকম কিন্তু কোনো উদাহরণ বা নজির নাই। চান্স পেলেই আমি তেলের দাম বাড়িয়ে দিচ্ছি, চান্স পেলেই আমি পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছি, চান্স পেলেই আমি চালের দাম বাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু লাভ এবং লোভ দুটোকে সমার্থক করে ফেলেছি। লাভ করতে গিয়ে লোভ করছি, এবং সেটাই হচ্ছে তাদের মূল ব্যাপার। এবং সরকার যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে তার ক্যাপাসিটিকে বাড়াতে হবে। তিনি নিশ্চয়ই আরো অনেক বেশি করে সংগ্রহ করবেন, তিনি নিশ্চয়ই আরো অনেক বেশি করে তার কাছে রাখবেন, এবং তিনি কৃষকের কাছ থেকে সঙ্গত মূল্যে জিনিসটি ক্রয় করার ব্যবস্থা। কিন্তু আমরা দেখছি যে সরকার চাল নয়, ধান নয়, বরং চাল সংগ্রহ করছে। সেক্ষেত্রে চাল তো আসলে মিলারদের কাছ থেকে সংগ্রহ করতে হচ্ছে।
এবং সেটাই হচ্ছে কথা, যে সরকার কেন ধান সংগ্রহ বেশি করে করবে না। এবং আমি বলছি সংগ্রহের ক্ষেত্রে কোনো ক্রিয়েটিভিটি নাই। আমি যদি এভাবে বলি যে সরকার কি অ্যাডভান্স বাই করতে পারেন আমাদের কৃষকের কাছ থেকে, যে তোমার ঘরে 100 মণ ধান আমি কিনে নিলাম, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, আমি যখন চাইবো তখন তুমি আমাকে চাল 100 মণ ধান বুঝিয়ে দিবা, সেটা কি সরকার করতে পারে না? কৃষকের বাড়িতে একটা গুদাম হতে পারে। এবং এটা কিন্তু গত কয়েক বছর থেকে আমরা বলছি যে কমিউনিটি বেসড মানে যদি মজুদ সিস্টেম তৈরি করা যায়, কৃষকরা যদি সেই কমিউনিটি বেসড সিস্টেমের ভিতরে নিজেদেরকে ইনভলভ করেন এবং সরকার যদি তাদেরকে পেট্রোনাইজ করেন, তাহলে সরকারের 20 লক্ষ টনের তুলনায় কিন্তু 200 গুণ হোক আর 20 গুণ হোক আরো বাড়ানো কিন্তু সম্ভব। মানে এটা হচ্ছে খুবই পসিবল যদি কমিউনিটিকে ইনভলভ করা হয়। আমাদের সরকার পরিসংখ্যান ব্যুরো বলছে চালের স্বয়ংসম্পূর্ণ, আমাদের উৎপাদনও বেশ ভালো এবং কোনো ঘাটতির কথা তারা বলছে না। কিন্তু দিন শেষে যখন আমাদের মজুদের শেষ সময় আসে তখন আমরা ঘাটতি লক্ষ্য করছি বা এক ধরনের ক্রাইসিস লক্ষ্য করছি। এটা কি পরিসংখ্যানের ভুল নাকি? এটা পরিসংখ্যানের যেমন একদিক দিয়ে ভুল, আর এমনি কথা হচ্ছে যে আমরা কিসের উপর ভিত্তি করে বলছি যে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আছে? আমরা কি 10 লক্ষ 12 লক্ষ মানে আমাদের যে রোহিঙ্গা যারা আছেন তাদের কথাকে কনসিডার করছি? আমরা যে চাল উৎপাদন করছে তার থেকে 15% পালিশ করে আমি যখন ফেলে দিচ্ছি, আমি কি সেটাকে ক্যালকুলেট করছি? আসলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা তথ্যের বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। চাল উৎপাদন আর ধান উৎপাদনের স্ট্যাটিস্টিক্স কিন্তু মিলছে না, কারণ ধানটা যখন চালে কনভার্ট তখন কিন্তু সেই পরিমাণ চাল ওখান থেকে আসছে না যে পরিমাণ হওয়ার কথা ছিল। এটা হচ্ছে 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে যে আমরা তো আগের বছরের সাথে 5% ইনক্রিজ করে দিয়ে পরিসংখ্যান দিয়ে দিচ্ছি। আমরা কি মাঠ থেকে এটাকে যাচাই করছি, দেখছি যে কত পার্সেন্ট জমিতে উচ্চ ফলনশীল হলো, কত পার্সেন্ট জমিতে হাইব্রিড হলো, বা কত পার্সেন্ট উৎপাদনশীলতা বাড়লো, আমি ঠিক মতো রোগ বালাইকে প্রতিরোধ করতে পারলাম কিনা? আমাদের সব কাছেই মনে হচ্ছে তথ্যটি হচ্ছে অনেকটা মন গড়া, এবং এটি হচ্ছে বড় ধরনের ফাঁক। এবং তথ্যের এই বিচ্যুতির কারণে ধন্যবাদ রেজাউল করিম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা